কথা বলার, প্রেস কনফারেন্স করার, বক্তৃতা দেওয়ার দিয়ে চলে যায়। বাট যারা নিরলস প্রচেষ্টা সেটাকে এডিট করে সকলের সামনে রিপ্রেজেন্ট করে এই খবরগুলোকে, নাটক বলেন, সিনেমা বলেন, খবর বলেন, তাদের ক্রেডিট সবচেয়ে বেশি আমি বলবো। কেননা আমাদের এই বিশৃঙ্খল কথাগুলোকে তারা সুন্দরভাবে এডিট করে আপনাদের সামনে উপস্থাপনা করে। আমি মিডিয়া আছে বলে সে কথা বলবো না, কিন্তু আমাদের তাদের প্রতি থাকা দরকার, যার জন্য আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞ। এবং অনেক সময় আমরা বলেছি আপনাদেরকে যে আপনারা 15 বছরের তো কোনো খবর পেলেন না, খবর দিলেন না, কিছু করলেন না। যারা চৌখস তারা কিন্তু দেওয়ার চেষ্টা করেছেন, যারা জুনিয়র বয়সে ছোট তাদের হয়তো 2009 জন্মই হয়নি, তারাও আজকাল সাংবাদিক। আজকাল সাংবাদিক বোধহয় পেশাটা খুব নর্মাল হয়ে গেছে, সবাই সাংবাদিক ভাবে, যেমন সবাই মেকআপ আর্টিস্ট। আমি খুব স্ট্রেট ফরওয়ার্ড মানুষ, এই জন্য আমি এভাবে কথা বলি। দেশপ্রেমিক চৌখ সেনা অফিসারকে শান্তভাবে পরিকল্পিতভাবে হত্যা করেছে স্বৈরাচারী খুনি শেখ হাসিনা। ইন্ডিয়া সরাসরি পরিকল্পনা, রয়ের সরাসরি অংশগ্রহণের মাধ্যমে। আমি এটা আবারও বলি, ইন্ডিয়া সরাসরি জড়িত, তারা এখনো জড়িত, আজও জড়িত, গতকালও জড়িত। ইসকন বা এই ধরনের যে ঘটনা, সব কিছু পিছনে ইন্ডিয়া জড়িত। শেখ হাসিনা ইচ্ছায় সে যে কোনো করলে বাংলাদেশকে অস্থিতিশীল করবে, এই গভর্নমেন্টকে ব্যর্থ করবে, সেই চেষ্টায় ইন্ডিয়া এবং শেখ হাসিনা এবং তার দোসররা যারা চালাতে পারবে তারা আছে। কেননা তারা এত অপকর্ম করেছে যে তাদের বিচার হলে তাদের রক্ষা নেই। যে কোনো মূল্যে এই গভর্নমেন্টকে ফেল করতে পারলেই তাদের বিচার হবে না, তারা যেমন অবস্থা দুর্নীতি সব করেছে তার থেকে রক্ষা করবে। আমরা যেহেতু সুযোগ পেয়েছি, আমরা আবারও বলতে চাই যে এই গভর্নমেন্টকে সক্রিয় হতে হবে। আমার কাছে কেউ কেউ দুঃখ করেছে, এখন সংবাদ সম্মেলনের কিছু হবে না। এই গভর্নমেন্ট নিজেই টিকতে পারছে না শেখ হাসিনা গভর্নমেন্ট এবং ইন্ডিয়ার কারণে এবং কোনো কোনো প্রচার মাধ্যমের কারণে তারা এখনো খুব কৌশলীভাবে সংবাদ প্রচার করে। এটা খুব দুঃখজনক। 2017 সালে তারপরে সেই মামলাটি গেল হাইকোর্ট ডিভিশন, এবং হাইকোর্ট ডিভিশন ফাঁসি রায় বহাল রাখলো 139 এর এবং 146 লাইফ টাইম ইমপ্রিজনমেন্ট। 2017 রায় দেওয়ার পরে 2020 সালে প্রথমবারের মতন হাইকোর্ট ডিভিশনে 30,000 পাতার রায় আমরা পেলাম, এবং যখন কিনা 30,000 পাতার রায় পেলাম, এটার পরেও কতগুলো বছর চলে গেল, কিন্তু অ্যাপেলেট ডিভিশনে কোনোভাবেই আমরা জানা গেল না যে এখন মামলা অবস্থাটা কি। এবং আপনারা অবাক হয়ে যাবেন যে 2013 সাল থেকে শুরু করে এই পর্যন্ত পাবলিক প্রসিকিউটরস অফিস এবং অ্যাটর্নি জেনারেলস অফিস, যারা কিনা সরকার পক্ষের আইনজীবী, যাদের ক্লায়েন্ট আমরা, যারা ভুক্তভোগী পরিবার, আমাদের সাথে কোনো ধরনের কমিউনিকেশন রাখা হয়নি। আমরা কোনোভাবেই জানতাম না যে মামলার আসলে অবস্থা কি। আমরা যদি না জানি তাহলে আসলে দেশের মানুষ কিভাবে জানবে? যার কারণে পুরো সময়টা জুড়ে আসলে এই মামলাটার অবস্থা কি অবস্থায় আছে, বিচার আদৌ হচ্ছে কি হচ্ছে না, এই বিভ্রান্তি একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে দেশের মানুষ আসলে কিছুই জানে না। 25শে ফেব্রুয়ারি আসার সঙ্গে সঙ্গে তখন অ্যাটর্নি জেনারেল অফিস থেকে একটা হয়তো স্টেটমেন্ট দেওয়া হয় যে এই অবস্থায় এই মুহূর্তে আছে। এখন অ্যাটর্নি জেনারেল অফিস এবং পাবলিক প্রসিকিউটর, যারা কিনা সরকার পক্ষের আইনজীবী, আমাদেরকে কখনোই কিছুই আপডেট কেন দেয়নি? খুব স্বাভাবিকভাবেই যেটা হয় সেটা হচ্ছে যে সরকার পক্ষের আইনজীবী, আমাদের আইনজীবী, যেখানে কিনা তৎকালীন সরকারই এরকম একটা হত্যাযজ্ঞ ঘটিয়েছে। আইনজীবীটা আপনারা শুধু চিন্তা করেন যে আমাদের আইনজীবী হচ্ছে কি সরকার পক্ষের আইনজীবী এবং সরকার আসলে এরকম একটা হত্যাযজ্ঞ ঘটিয়েছে। আপনারা দেখেছেন যে যখন পিলখানায় হত্যাকাণ্ড চলছিল, তখন কিছু মিডিয়া উদ্দেশ্যমূলকভাবে একেবারে আগে থেকে পরিকল্পিতভাবে অফিসারদের, যে বিডিআরের সদস্যদের প্রতি অফিসারদের বিভিন্ন অন্যায় অফিসার এবং চাইল্ডের ইস্যুটাকে সামনে নিয়ে আসা হয়েছে। কেন আসা হয়েছে? যেন এই জাতি, বাঙালি জাতি যেন এই অফিসারদের মৃত্যুটাকে ঘৃণার সাথে গ্রহণ করে, কেউ যেন প্রতিবাদ না করে। এই জন্য এই জিনিসটাকে এভাবে তুলে ধরা হয়েছে। এরপরে সেকেন্ড আরেকটা জিনিস, আপনারা মিডিয়ার সকলে জানেন যে বেগম জিয়াকে সেনা সদর থেকে তার স্মৃতি বিচরিত জায়গা থেকে বের করে দেওয়া হয়েছে। আর কি কোনো ঘটনা ছিল না?
এই পিলখানার শহীদ পরিবারদেরকে সামনে টেনে বেগম জিয়াকে ক্যান্টনমেন্ট থেকে বের করা হয়েছে। কেন বের করা হয়েছে? যে যেন এই আরেকটা গ্রুপ, বড় একটা রাজনৈতিক দলের যেন একটা প্রতিপক্ষ হয়, যে যাদের জন্য তাদের নেত্রীকে বের করে দিল তারা তো আমাদের প্রতি দরদ দেখাবে না। এইভাবে বিভিন্নভাবে একেবারে পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ডটা ঘটানো হয়েছে।